দর্শক দেখুন, ইমরান জিন্দা হ্যায়। ইমরান খান খুন হয়ে গেছেন, তাকে খুন করা হয়েছে, জেলেতে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে কদিন ধরে খুব খবর চলছিল। আমরা অবশ্য সেই খবরটা করিনি, কারণ আমাদের মনে কোথাও একটা ভাবনা ছিল একটা রটনা, কেউ বা কারা এটাকে রটাচ্ছেন বা রটানোর চেষ্টা করছেন। ফলে দেখছিলাম যে দেখি কি হয়, পাক সরকার কি বলে আগে দেখি, তারপর যা হবার হবে। তো পাক সরকার বা ওখানকার মিডিয়া যেটা পরিষ্কার করেছে যে না, ইমরান খান সুস্থই আছেন, ভালোই আছেন, তার জন্য মেডিকেল টিম আছে, তাকে ভালোই রাখা হয়েছে। ফলে তাকে যে খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে বলে বলা হচ্ছে, সে খবর ঠিক না বলে তারা আবার দোষারোপ করেছে যে ভারত এবং আফগানিস্তান এই দুটি দেশ থেকে গুজব রটানো হচ্ছে কোনো স্বার্থে বলে দেখছি সেই রকম একটা রিয়াকশনও দেওয়া হয়েছে। তো যাই হোক, ইমরান খান বেঁচে আছেন, এখনও মেরে ফেলা হয়নি। আমি এখনও কথাটা খুব সচেতনভাবে বলছি যে এখনও মেরে ফেলা হয়নি। তার মানে মেরে ফেলা কিন্তু হতেও পারে, কিন্তু সেটা অবশ্যই কৌশলে করতে হবে, না হলে তো আবার মুনিরের সমস্যা না। মুনির তো সবসময় আমার মনে হয় নিজেই আতঙ্কে ভোগেন, আবার নানান সব ফন্দি ফিকির করে চলেন। তো যাই হোক, জানি না পরবর্তীকালে কি হবে, সত্যিই মেরে ফেলা হবে কিনা, কিন্তু এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে, ওখানকার মিডিয়া এবং সরকার যেটা পরিষ্কার করেছে যে না, ইমরান খান সুস্থ আছেন, জেলবন্দি আছেন এবং ওনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং মেডিকেল টিম সবসময় তাকে দেখছে, এই কথা কিন্তু বলা হয়েছে। তবে দর্শক, পাকিস্তানে যে কত কি ঘটে, একটা ভিডিও আমি দেখছিলাম যেটা সামনে এসছে, ওনার দলের এক নেতা এবং যিনি একটি প্রদেশের মুখ্যমন্ত্রী, সোহেল আফ্রিদি, তো উনি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন, জেলে যাচ্ছিলেন। তো সেখানে তাকে কীভাবে কার্যত পেটানোই হয়েছে বলবো, পেটানোই হয়েছে। যদি দেখাই আপনাদেরকে, ভিডিওটা দেখতে পাবেন। এই হচ্ছে ভিডিও, দেখুন। সোহেল আফ্রিদি উনি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, যে কোথায় কিছু ট্রেস করতে পারছি না, বুঝতে পারছি না কি হচ্ছে, তো আমি সাক্ষাৎ করতে চাই। এর আগেও উনি গিয়েছিলেন, 7 থেকে 8 বার নাকি ট্রাই করেছেন সাক্ষাতের, একবার সুযোগ পাননি সেই অর্থে। কিন্তু এবার যেটা গিয়েছিলেন, যখন এই খুন হয়ে গেছেন বলে একটা খবর উঠেছিল, তো তারপর উনি ঘোষণা করেছিলেন যে আমি জেলে যাব। তো যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ওনাকে ধরেও ওখানকার মুনিরের লোকজনই বলবো, সেনা সব এরকম মাটিতে ফেলে একেবারে কার্যত মারধর বা হেনস্থা করা হয়েছে। তো এই হচ্ছে পাকিস্তান, একটি দেশ, তার এতগুলো বিচ্ছিন্ন সব ভাব। খাইবার পাখতুনখোয়া এক টাইপের, এদিকে বালুচিস্তান অন্য টাইপের চলছে, সিন্ধে এক টাইপের চলছে, আর পিওকে তো আছেই বিষয়টা, আর ওদের যে পাঞ্জাব প্রদেশ। তো এই সব মিলিয়ে আর কি সব ছিন্ন বিচ্ছিন্ন একটা ব্যাপার। শুধু ওরা সব কিছুকে ঘুরিয়ে রাখে কি করে, ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করে, ভারত বিদ্বেষী একটা আবহ তৈরি করে মানুষকে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করে এখনকার সরকার। আর এখন তো সরকার বলতে আসিফ মুনির, তিনি তো সব দেখছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কিন্তু দর্শক, আমি এই নিয়ে একটু চর্চা করব যে কি হচ্ছে দেশটাতে, কেনই বা এই ধরনের প্র্যাকটিস বলছি আর একটা কারণে। ধরুন, ইমরান খানকে মেরে ফেলা হয়েছে বলা হচ্ছে, মিডিয়াতে এত তোলপাড় হচ্ছে, কিন্তু চুপ করে বসেছিল পাকিস্তান, পাক সরকার চুপ করে। আরে মেরে ফেলা হচ্ছে, যদি আপনারা বলেন যে আফগানিস্তান ভারত ইচ্ছা করে রটাচ্ছে, তো আপনারা বলুন না, একটু আপনারা পরিষ্কার করে দিন যে না, এরকম কিছু হয়নি। আর এই কথাগুলো এসছে কি কারণে? কারণ ইমরান খানের বোন তিনি দেখা করতে গিয়েছিলেন, দেখা করতে দেওয়া হয়নি, পরিবারের লোকের কারোর সঙ্গে মিট করতে দেওয়া হচ্ছে না, তারাও ধন্দে আছেন যে কি হয়েছে বিষয়টা, তাহলে কি মেরে ফেলা হয়েছে? তো এখান থেকেই তারাও প্রশ্ন তুলছিলেন, এই যে বোন, তারাও প্রশ্ন তুলছিলেন। তো সেখান থেকেই খবরটা আর কি এসছিল। তো শয়তানি করছে পাক সরকার, যারা দায়িত্বে আছেন এখন, বিশেষ করে আবার বলছি মুনির, সেটা আমরা কোথাও ফিল করছিলাম, সেই জন্যই খবরটাতে আসছিলাম না। কিন্তু এটা করতে দেওয়া হচ্ছিল কেন, যখন এত হচ্ছে পিটিআই, ওদের যে পার্টির নাম ইমরান খানের, যখন তারা রাস্তাতে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, রাত জাগছেন জেলের সামনে, এবং মিডিয়াতে এরকম ইন্টারন্যাশনাল মিডিয়াতে এত খবর হচ্ছে, তো সেটাকে প্রকাশ করা যায় না যে না, এরকম কিছু হয়নি ইমরান খানের? তো ব্যাপারটা কি, এই ব্যাপারটা কী নিয়েই দর্শক একটু চর্চা করব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে, যিনি এইসব বিষয়ে অনেকটাই অভিজ্ঞ এবং জানেন এই ব্যাপারে।
হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে আবারও স্বাগত জানাই আরামবাগ টিভিতে। নিশ্চয়ই আপনিও নজর করছিলেন, আপনার সঙ্গে আমার মাঝখানে কথা হয়েছিল যে যে এরকম বলা হচ্ছে ইমরান খান খুন, ইমরান খান খুন। আপনি বলেছিলেন যে দাঁড়ান, ওয়েট করুন, ওদের অনেক ড্রামা আছে, পরে দেখবেন জিন্দা হ্যায় বলে দেবে, আমরাই ফলস খেয়ে যাবো। তাই কিন্তু হলো বিষয়টা। আমি এটা নিয়ে কিছু বলতে আসিনি। কিছু মিডিয়া, আমাদের ভারতেরও কিছু মিডিয়া এইসব নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আলটিমেটলি আপনার কথাটাই ফললো যে না, কিছুই হয়নি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে মাঝে মধ্যে এরকম একটা রুটে যাওয়ার পরে পাক সরকার চুপ করে বসে থাকে, তারপর পরে 2-3 দিন পরে মানে বলে যে না, কিছু হয়নি। মানে ওরা কি কিছু পরীক্ষা করে, মানে মানুষের পালস কি বোঝার চেষ্টা করে? ব্যাপারটা কি বলুন তো। দেখুন, পাকিস্তান নিয়ে যদি অল্প কথা বলতে হয় তাহলে পাকিস্তান, যেটা আপনারা দেখছেন, একটি গণতান্ত্রিক সরকার যার শীর্ষে আছে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আবার আসল পাকিস্তানের ক্ষমতা কিন্তু আছে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের হাতে। আর ক্ষমতা আছে কিছু বড় বড় উগ্র মৌলপন্থী নেতাদের হাতে। যেমন আপনারা জানেনই এদের সবার নাম, লস্করে তৈয়বার চিফ, জৈশে মোহাম্মদের চিফ তো হাফিজ সঈদ, মাসুদ আজহার এবং আরো কিছু উগ্র মৌলপন্থী নেতারা পাকিস্তানে থাকেন, তাদের হাতে। এবার এরা তাহলে এই ডেমোক্রেসির প্রহসনটা কেন করছে? এর আগে পাকিস্তানে বহুবার মিলিটারি শাসন হয়েছে এবং সেই মিলিটারি শাসন বছরের পর বছর চলেছে। সে পারভেজ মোশাররফ বলুন, আর আপনি কি বলে জিয়াউল হকের কথা বলুন, আমরা কন্টিনিউয়াস দেখেছি যে মিলিটারি শাসন হচ্ছে। কিন্তু এখন ওরা একজনকে দাঁড় করিয়ে রাখে শিখণ্ডীর মতো, যাকে আর কি সামনে রেখে ওরা দেশটা শাসন করে। কারণ আমেরিকা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না হলে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে একটু কুণ্ঠিত বোধ করে। আমেরিকার অপোজিশন বলে যে তোমরা ডিক্টেটরশিপের সাথে কেন করছো। তাই জন্য ওরা একটা এটা নতুন স্টাইল হয়েছে, ধরুন গত 5-6 বছর ধরে এটা পাকিস্তানে চলছে, যে ডেমোক্রেটিক গভর্নমেন্টটাকে ওরা জিয়ে রাখে, পিছন থেকে পুরো ক্ষমতাটা পাকিস্তান আর্মির হাতে থাকে, আইএসআই এর হাতে থাকে, যেটা পাকিস্তান আর্মিরই একটি অংশ, এবং থাকে কিছু, যেটাকে বললাম, উগ্র মৌলবাদী নেতাদের হাতে। এইবার এই ঘটনাটা কি হলো পাকিস্তানের, আপনি যদি শাসন ব্যবস্থা দেখেন, একই দিনে আমরা ভারত প্রায় একই দিনে স্বাধীন হয়েছে, এবং সেই স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী বা ক্ষমতাশালী লোক আছে তারা ক্ষমতা ভোগ করে, তারপরে অন্য কেউ এসে হয় তাকে দেশ থেকে তাড়িয়ে বা তাকে মেরে ফেলে ক্ষমতাটা ভোগ করে। এটা একটা ট্রেডিশন, মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি যদি দেখেন বেনাজির ভুট্টোর বাবা, তার ফাঁসি হয়েছিল। আপনি যদি দেখেন জিয়াউল হক, তিনি নিজে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বেশিরভাগ লোকেরা বলে হত্যা হয়েছিলেন। তিনি বিশাল ক্ষমতাশালী ছিলেন। আপনি যদি দেখেন পারভেজ মুশারফ, শেষ জীবনটা অনেক বছর বিদেশে কাটান, পালিয়ে যান দেশকে কার্গিল যুদ্ধের মধ্যে ফাঁসিয়ে দিয়ে। কারণ নওয়াজ শরীফ বলেন যে আমি জানতাম না যে এ পিছন পিছন এরকম করছে, আমি তো বাজপেয়ীর সাথে বন্ধুত্ব করছিলাম। আপনি যদি দেখেন নওয়াজ শরীফ, তিনি নিজেও অনেক দিন দেশ ছাড়া হয়ে থাকেন করাপশন চার্জে। এবং বেনাজির ভুট্টো, উনি ব্লাস্টে উড়ে যান। পরপর পরপর আপনি যদি দেখেন, এবং তারপরে আপনি যদি দেখেন এখন যেটা চলছে এই খেলাটা, এইখানে ইমরান খান জেলে আছেন, ওনার স্ত্রী জেলে আছে। এইবার বুশরা বিবি বোধহয় ওনার নাম, এবং ফ্লিমজি চার্জে আছেন, করাপশন চার্জে। মানে পাকিস্তানে করাপশন চার্জে জেলে যাওয়াটা একটা হাস্যকর ব্যাপার, কারণ পাকিস্তানের কোনো আর্মি জেনারেল নেই, কোনো প্রধানমন্ত্রী নেই, কোনো রাষ্ট্রপতি নেই যে করাপ্ট না। এরা সবাই করাপ্ট, এদের সবার আমেরিকাতে বাড়ি আছে, ইমরান খানেরও আছে, জেলে বসে আছে, এরও বিশাল বাড়ি আছে লন্ডনে। বেনাজির ভুট্টোর আছে, বিশাল প্রাসাদ আছে লন্ডনে। এইবার এদের চিফদের আছে, ব্যবসা আছে, পিজা ডেলিভারি আছে গত আর্মি চিফের। তো এই এনারও অনেক কিছু আছে, এবং ইনি নিজেও, আমি শুনেছি, ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভালো ব্যবসা বাণিজ্য ফেলে বসছে। ফলে আমাদের যেমন দেশে আমাদের প্রধানমন্ত্রীরা যখন প্রধানমন্ত্রী ছেড়ে দেন, তারা সম্মানের সাথে সসম্মানে সমাজে থাকেন। আপনি মনমোহন সিংয়ের নাম দিন, আপনি অটল বিহারী বাজপেয়ীর নাম নিন, নরসিংহ রায়ের নাম, এরা কেউ, ভিপি সিং, এরা কেউ এমন না যে কোনো দলেরই হোক, বাট তারা দেশ ছেড়ে পালাননি, তাদেরকে ফাঁসি হয়নি, তাদেরকে কারাদণ্ড হয়নি। এবার ইমরান খানের কারাদণ্ড হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে, ইমরান খান বলে বসেন একদিন, পাকিস্তান আর্মি আসল ক্ষমতা, আর এরাই ক্ষমতা ভোগ করে আর আমাদের কিছু করতে দেয় না। তারপর থেকে আসিম মুনিরের দলবল ওনাকে শেষ করে দেয়।
এবং এর আগে একটা সংবাদ এসেছিল, যে আপনিও নিশ্চয়ই পড়েছিলেন প্রোগ্রাম, সেটা হচ্ছে ইমরান খান নাকি মানে ধর্ষণ হয়েছিল তার জেলের মধ্যে। এবং আহ, এখন তো জানলাম যে মারা গেছে, যেমন আপনি বললেন। বাট বাজে ব্যবহার হচ্ছে সেটা তো নিশ্চিন্ত, একজন প্রাইম মিনিস্টার দেশের। এবং তারপরে যেটা হচ্ছে, তার বউও জেলে, তার স্ত্রী, এবং তাছাড়াও তার পার্টির লোকেদের নানাভাবে উত্ত্যক্ত করা, তার পরিবারের লোকেদের, এটা চলছে। এবার আমি শিওর ছিলাম না, হয়তো মারা গেছে এরকম ভাবছিলাম, বাট পাকিস্তানের এটা পলিসি হতে পারে আসিম মুনিরের। কারণ আসিম মুনিরের মতো পাওয়ারফুল চিফ পারভেজ মুশারফও ছিলেন না। আসিম মুনিরের মতো ক্ষমতাশালী আর্মি চিফ একমাত্র ছিলেন জিয়াউল হক। এই জিয়াউল হক ভীষণ নৃশংস ছিলেন, ভীষণ মৌলবাদী ছিলেন, এবং আসিম মুনির ঠিক তার মতো চলছে। এবং এই জিয়াউল হক এক সময়, উনি যখন ব্রিগেডিয়ার ছিলেন, ওনাকে বলা হতো যে বুচার। উনি অন্য দেশে গিয়ে হাজার হাজার লোককে মেরে ফেলেন, এবং তারা সবাই মুসলমানই ছিলেন, কিন্তু আরবের সৌদি আরবের হয়ে তিনি লড়াই করেন, করে হাজার হাজার 20,000 সৈন্যকে অন্য দেশের মেরে ফেলেন, এবং ওনাকে বুচার বলা হতো। এবং আপনারা দেখে নেবেন। তো এরপরে তারপর উনি আর্মি চিফ হন। আর্মি চিফ হওয়ার পরে উনি এই ভারতবর্ষের বিরুদ্ধে ছায়া যুদ্ধটা ওনার ব্যক্তিগত অবদান। এবং উনি এক হাতে যেমন আমেরিকাকে সাহায্য করেছিলেন আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধটাতে হেল্প করবার, আর তেমনি ভারতের বিরুদ্ধে উনি গুটি গুছিয়ে গেছিলেন এখানে। এইখানে আমরা ঠিক সেটার রিপিট দেখতে পাচ্ছি। মাঝখানের লোকগুলো কিন্তু এতটা করেনি, এতটা মৌলবাদিত্ব করেনি, আবার এতটা ভারতের বিরুদ্ধে গুটিও গোছায়নি। ইনি কিন্তু আটঘাট বেঁধে নেমেছেন। ইনি নিজেকে সর্বশক্তিমান বানিয়ে দিয়েছেন সাংবিধানিক পদ হিসাবে। ইনি ইনি যতদিন আমৃত্যু ইনি থাকবেন, এনার এগেনস্টে কোনো কোর্ট কেস করা যাবে না, কোনো অ্যারেস্ট হতে পারবেন না। এটা সাধারণত যতদিন কেউ মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, ততদিন হয় পাকিস্তানের নিয়ম। আমাদের আমাদের দেশের নিয়মে তাই। ইনি আমৃত্যু করে রেখেছেন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 27 নম্বর অ্যামেন্ডমেন্ট করেছেন। কতটা কার্যকরী হবে আমি জানি না, কারণ আমি এনার শেষটাও কিন্তু দেখতে পাই কোনো ভায়োলেন্ট শেষ হবে এনারও। হয় পালিয়ে যাবেন, নয় মৃত্যুবরণ করবেন, আর নয় কিছু একটা হবে। দেখা যাক, সেটা সেটা সময় বলবে। কিন্তু এইবার পাকিস্তানে কি হচ্ছে, আমার মনে হয় ইমরান খানকে একরকম শেষ করে দিতে চাইছে, কারণ ইমরান খানের কিছু সংখ্যক এখনো জনসমর্থন আছে। এবং এই ডিক্টেটরশিপের ট্রেন্ডটা আপনি যদি দেখেন, এখন বাংলাদেশেও চলছে। বাংলাদেশ, আমি মেনে নিলাম যে বাংলাদেশ মানে একটু এক লাইন মানে বলি, যে মানে আমি মেনে নিলাম যে শেখ হাসিনার সরকার না হয় অত্যাচারী ছিল, বাট ভোটে দিলে তো তাহলে তারা হেরে যাবে। তাদেরকে ব্যান করবার দরকারটা কি ছিল? ওনাকে ব্যান করতে পারতো, কারণ তো বাংলাদেশে ব্যান। তেমনি এই ইমরান খানের পার্টিটাকে এরা শেষ করতে চাইছে, কারণ খাইবার পাখতুনখোয়াতে চিফ মিনিস্টার ইমরান খানের। আমাদের যেমন দেশে পাঞ্জাবের চিফ মিনিস্টার আহ, আম আদমি পার্টি, তেমনি খাইবার পাখতুনখোয়া চিফ মিনিস্টার ইমরান খানের পার্টি। এবং তাকে সেইভাবে আর কি উত্তক্ত করা হচ্ছে, তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং জেনারেলি দেখা যায় যে সর্বশক্তিমান থাকবার জন্য ডেমোক্রেটিক প্রসেসটাকে মিলিটারি ডিক্টেটররা যতটা পারে তাড়াতাড়ি শেষ করে দেয়। আপনি বাংলাদেশে দেখুন, মায়ানমারে দেখুন, এখানে দেখুন, আফ্রিকাতে একজন ছিলেন ইদি আমিন বলে, তিনি, এরকম নানান রকমের মানুষ আছেন যারা ভাবেন হিটলারও তো সেটাই চেয়েছিল, স্ট্যালিনও সেটাই চেয়েছিল, হয়নি তো, বাট অনেকদিন তারা মানুষজনকে টর্চার করেন এবং তারপরে নিজেও অত্যন্ত খারাপভাবে মৃত্যুবরণ করেন। তাই হয়েছিল ইদি আমিনের, তিনি পালিয়ে গেছিলেন, অন্য দেশে বেঁচেছিলেন, গিয়ে লাস্ট অব্দি ওখানেই মরেন। এবার এইখানে আমি সেই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি পাকিস্তানে, যে ইমরান খানের যে অবশিষ্ট আছে মানুষজন, তাদেরকে শেষ করে দেওয়া, এবং ইমরান খানকে শেষ করে দেওয়া, একটা পলিটিক্যাল আইডিওলজিকে নির্মূল করে দেওয়া, এবং আস্তে আস্তে পাকিস্তান সেই ডিক্টেটরশিপের দিকেই যাচ্ছে। এর সাথে একটা ছোট্ট ঘটনা বলি। গত পরশু একটা খবর হয়, আফগানিস্তান থেকে আসা একজন মানুষ দুজন ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে ওয়াশিংটন ডিসিতে মেরে ফেলে গুলি করে। এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প সামনে এসে বলেন যে এরা আতঙ্কবাদী, এবং এদের আমি শেষ দেখে ছাড়বো, এই করব, এবং আফগানিস্তানের সমস্ত মানুষের ভিসা বন্ধ করে দেন। কিন্তু এই আফগানিস্তানকে তৈরিটা কে করেছিল? পাকিস্তান নিজের হাতে যত্ন করে তালিবান তৈরি করেছিল। পাকিস্তান এদের জনক, এবং আমেরিকা এদের পয়সা করে দিয়েছে। খালি যখন 9/11 হয়েছিল, ওসামা বিন লাদেনের ওই টুইন টাওয়ার, তখন আমেরিকা জেগে উঠেছিল। আবার এখন গতকাল দেখলাম, যেহেতু ট্রাম্পের বাড়ির খুব কাছে ঘটনাটা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে, সেই জন্য ওরা
খুব চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু আমাদের দিল্লি ব্লাস্টের সময় ওরা বলেছিল একটা অত্যন্ত খারাপ দুর্ঘটনা, আর এটা হয়ে গেল টেররিস্ট অ্যাকশন। তো ফলে কি হচ্ছে যে আমার আতঙ্কবাদীটা হচ্ছে জল, আর তোমার আতঙ্কবাদীর অ্যাটাকটা হচ্ছে রক্ত, এরকম তো হয় না। এবার এই মুহূর্তে আমেরিকা যে দ্বিচারিতা করছে পাকিস্তানের আর্মি চিফের সাথে মেলামেশা করে, সেই দ্বিচারিতার ফল আবার একদিন আমেরিকা ভুগবে, হয়তো সেটা শুরু হয়ে গেছে। কিন্তু টেম্পোরারিলি আসিম মুনির তার গুটি সাজাচ্ছে, সে ইমরান খানকে তাড়াবে এবং শাহবাজ শরীফ বা এই ভুট্টোর সন্তান যিনি আছেন এনাকে রেখে দেবে সামনে পাওয়ারে। এনারা যে কোনো সময় ইচ্ছা করলে পাওয়ার, যে পার্টিকে ওনারা চাইবেন জিতিয়ে দিতে পারবেন, ওনাদের কোনো 5 মিনিটের খেল পাকিস্তান আর্মির জন্য। এবং এরা পলিটিক্সটা, মানে লোকে বলে যে অন্যান্য দেশের কাছে একটা সেনাবাহিনী থাকে আর পাকিস্তান সেনাবাহিনীর কাছে একটা দেশ আছে। তো এইটা হচ্ছে সমস্যা পাকিস্তানের, যে সেনাবাহিনী দেশটাকে চালায়। এবং এইখানে ভারতের ব্যাপারটা একটু বলতে হবে, যে ভারতের কাছে করণীয় কি আছে। আমরা তো গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে শেষ করে আসতে পারি না, সেটা আমাদের মানে সেটা আমাদের কর্ম না। বাট ভারত এখন যেটা করছে, যে পাকিস্তানের অনেকগুলো প্রভিন্স তারা এই করাপশনের বিরুদ্ধে, এই দুর্নীতি, এই অপশাসন, এই খেয়াল খামি সরকার, এই স্বেচ্ছাচারিতা, এই খাইবার পাখতুনখা বিদ্রোহ, বালুচিস্তানে বিদ্রোহ, এখন সিন্ধেও একটা বিদ্রোহ চলছে শুনতে পাচ্ছি, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে তো অনেক বিদ্বেষ আছেই। এইগুলো ভারত হয়তো সদ্ব্যবহার করবে এবং ভারত হয়তো সেটাকে পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি টাকা পয়সা খরচা করে পাকিস্তানকে শিক্ষা দেবে। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধে তো ভারত অনেকবার জিতেছে, কিন্তু তাতে লাভ কিছু হচ্ছে না দেখা যাচ্ছে। এই আসিম মুনিরের মতো লোক এদের মানে ফ্যাক্টরি লাইনের মতো এরা বেরাতে থাকে এবং পাকিস্তানকে আনস্টেবল করে, এটা দুঃখের। বাট এই ইমরান খানের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যদি দেখি, আমি আশ্চর্য হব না আর কিছুদিন পরে, ধরুন 6 মাস পরে, 8 মাস পরে দেখলাম যে সত্যিকারেরই ইমরান খান হয়তো শেষ হয়ে গেলেন, এবং সেটাকে মানুষকে একটু সইয়ে নিচ্ছে, জল মেপে নিচ্ছে, যে যদি ইমরান খানের হত্যা করা হয় তাহলে কতটা কি হবে। এবং সেইটা দেখে দেখে আস্তে আস্তে হয়তো ওরা এর একটা স্ট্র্যাটেজি। এবার এই আফগানিস্তানের ঘটনাটাও দেখুন, আমেরিকা আফগানিস্তানে একটা এয়ারবেস চেয়েছিল এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমার ওটা চাই, এবং যেই এয়ারবেসটার থেকে ওরা বেরিয়ে চলে এসেছিল তাড়াহুড়ো করে গত বছর 5 আগে, সেখানটা ওদের আবার চাই, এবং সেইখানে আফগানিস্তান বলেছে আমরা দেব না। পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে, আবার হতে পারে যে হয়তো আফগানিস্তানের সাথে একটা ডিল করবার জন্য, এবং এটা সেটারও হতে পারে, এটাকে আমরা আমাদের ভাষায় বলি ফলস ফ্ল্যাগ অপারেশন। কারণ একজন আফগানিস্তানি মানুষ 2জন ওয়াশিংটন ডিসির সৈন্যকে মারলো আর দেশের রাষ্ট্রপতি বিবৃতি দিল, ভিসা ক্যান্সেল করে দিল। আমার মনে হচ্ছে ব্যাপারটা এত সিধা না, এগুলো এই লেভেলে কাজ হয় না। তো এর পিছনে আমি একটা বৃহত্তর অভিসন্ধি দেখতে পাচ্ছি, আর সময় বলবে সেটা। যেখানে আমার মনে হচ্ছে যেমন বাংলাদেশের একটা দ্বীপ নেবার জন্য, সেন্ট মার্টিন দ্বীপের জন্য আমেরিকা অনেক কিছু করে ফেলছে, সেই রকমই হয়তো এখানেও করে ফেলবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আপনি মূল যে কথাটা বললেন, যে জল মাপার একটা ব্যাপার, যে দেখছে যে ইমরান খানকে মেরে দিলে কি হতে পারে পালস, সেটা বোঝার চেষ্টা, বা একটা সময় হয়তো মানুষও ভাববেন দূর মারা গেছে বলছে, হয়তো পরে শুনবো বেঁচে আছেন, যে মানে গিয়ে লাভ নেই, ফলে সেটা আস্তে করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারবে হত্যা করে দিয়ে, সেটাও একটা কৌশল হয়তো করছেন আসিম মুনির, এটা হতে পারে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনি একটা লম্বা ব্যাখ্যা দিলেন, সেই সঙ্গে আমেরিকার অবস্থানটাও ব্যাখ্যা দিলেন। আবারও পরবর্তী সময় আপনার সঙ্গে যোগাযোগ করব, ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন, ইমরান খান বেঁচে আছেন যেটা বলল, 2 দিন পরে বলল। তো হতে পারে যে জল মাপছে, যে সত্যি মেরে দিলে মানে কি হতে পারে পালস, জানি না, হয়তো একদিন সত্যি সত্যি মারার খবর, মানে মেরে ফেলার খবর আসবে, কিন্তু মানুষও সেটা শুনবেন না, দূর আবার তো পরে জিন্দা বলা হবে, হয়তো তারা সয়ে যাবেন। কিন্তু একটা সময় দেখবেন দিন যত গড়াচ্ছে ততই আস্তে 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 খবরটা সত্য হয়ে উঠছে, তখন হয়তো আর ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার সেই শক্তিটা থাকবে না, অনেকটাই ছত্রভঙ্গ অবস্থায় থাকবে, এবং তার মধ্যে বিষয়টাকে হয়তো ট্যাগেল করে নেওয়ার চেষ্টা করবেন আসিম মুনির, হয়তো সেই ভাবনাতে এগোনো। আমি জানি না সেটা শেষ পর্যন্ত সফল হবেন কি না, কারণ মানুষ খেপে গেলে একটা সময় পর তারা আবার ঐক্যবদ্ধ হলে তখন কিন্তু সামলানো মুশকিল আছে। কিন্তু আমরা যেটা বারবার দেখছি, যেটা ব্রিগেডিয়ার দাসও বলছিলেন, এই আসিম মুনির লোকটার মানে ক্ষমতার লোভ যা দেখতে পাচ্ছি, এবং যেভাবে সরকারটাকে ওই মানে পুতুলের মতো নাচাচ্ছেন, নাচিয়ে নিজের সব রক্ষা কবচগুলো করে নিচ্ছেন, আমার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আমৃত্যু
আমার মনে হয় উনি বেশি করে ফেলছেন, বেশি ভেবে ফেলছেন। কিন্তু দেশটা এমন, এইসব চলে না। দেশটা এমন, এইসব চলে না। ক্ষমতাচ্যুত হলে দেখবেন দেশে টিকতে পারবেন না, আর থাকলেও জীবন টিকবে না, কিছু একটা হবে। এরও অপঘাতে মৃত্যু বা ওই পালিয়ে চলে যেতে হবে, এরকম কিছু একটা হবে আমার ধারণা। তো যাই হোক দর্শক, দেশটা পাকিস্তান, আমরা বলবো আমরা গর্বিত ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা গণতান্ত্রিক সিস্টেমটা অনেক বেশি আঁটোসাঁটো অবস্থায় মানে মেনটেন করতে পারছি। হ্যাঁ, ভারতবর্ষের কোনো জায়গাতে হয়তো কিছু প্রবলেম আছে, তার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গ, যেখানে আমরা গণতন্ত্র আছে বলে বুঝতে পারি না, কিন্তু এটাকেও ওভারকাম করতে হবে। এখানেও পরিবর্তন ঘটিয়ে একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেটা গণতন্ত্রের সঙ্গে ম্যাচ খায়, এবং গোটা দেশ যাতে গণতান্ত্রিক সিস্টেমে চলে, সেটা আমাদের একটা তাগিদ আছে। সামনে সেই সুযোগ আছে, সেদিকে আমাদের নজর থাকবে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। ইমরান খানকে নিয়ে অনেক চলছিল, আমিও চুপ করে বসেছিলাম, খবরটা করছিলাম না, দেখছিলাম যে কি বলে শেষ পর্যন্ত পাকিস্তান। তো পাকিস্তান বলে দিয়েছে জিন্দা হ্যাঁ। তো ব্যাস, এই হচ্ছে ব্যাপার, দ্য এন্ড এই মুহূর্তে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কোন দিকে যাচ্ছে পাকিস্তানের পরিস্থিতি, আপনাদেরও ধারণা থাকতে পারে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।